দেখ, আজকে যে চ্যাপ্টারটা তোদের শুরু হবে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট, এটা হলো চ্যাপ্টারের নাম। ঠিক আছে, প্রথমত আমরা জানবো যে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট কাকে বলে, তারপর সেটা আলোচনা করব। প্রথমে ভালো করে শুন। এবার প্রথমে আমরা জানবো রৈখিক সহ সমীকরণ কাকে বলে। একটা জিনিস মনে রাখবি যে আমরা একটা সমীকরণ যদি লিখি, সাপোজ ভেবে না আমি একটা সমীকরণ লিখলাম x + 2 = হচ্ছে 0। তো এই সমীকরণটাতে একটা জিনিস তোদেরকে মনে রাখতে হবে যে এই সমীকরণটাকে কোন সমীকরণ বলে। এই সমীকরণটার নাম কি? এই সমীকরণটার নাম হচ্ছে রৈখিক সমীকরণ। এবার বলবি স্যার রৈখিক সমীকরণ বলার পেছনে কারণ কি? তার পিছনে কারণ হচ্ছে যখন আমরা এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাবো সেই সমীকরণে এক রয়েছে, এক, তখন তাকে বলবো রৈখিক সমীকরণ। তাহলে রৈখিক সমীকরণ ডিপেন্ড করবে কি যে সেই সমীকরণটা এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক আছে কিনা, এবং এক্স এর সর্বোচ্চ পাওয়ার এক দেখে আমরা সেই সমীকরণ থেকে কি পাবো সেটাও আমরা নির্ভর করব। তাহলে আমরা এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখতে পাচ্ছি, এখানে এক্স এর পাওয়ার এক, এই জায়গাটাতে 2 এর পাশে এক্স এর কোনো পাওয়ার আছে? আছে, এক্স এর পাওয়ার 0। কারণ আমরা জানি এক্স এর পাওয়ার 0 এই কথাটা মানে হচ্ছে 1, তাই তো? তাহলে এক্স এর পাওয়ার 0 এই কথাটা মানে যদি 1 থাকে, তাহলে 2 ইন্টু এক্স এর পাওয়ার 0 আছে, তাহলে 2 ইন্টু 1 মানে কত? 2। তাহলে তাই জন্য এক্স এর পাওয়ার 0টা লেখার প্রয়োজন মনে করেনি। কথাটা বোঝা গেল? তাহলে এখান থেকে আমরা বলতে পারছি যে এখানে এক্স এর পাওয়ার 1 এই যে সমীকরণটা, এই সমীকরণে এই সমীকরণ থেকে কি দেখে বুঝতে পারছি যে এক্স এর সর্বোচ্চ পাওয়ার এই সমীকরণটাতে কত আছে? কত আছে? এক্স এর সর্বোচ্চ পাওয়ার 1, তাই জন্য এর নাম হচ্ছে রৈখিক সমীকরণ। তার মানে এই সর্বোচ্চ পাওয়ারটা দেখে আমাকে কি ডিপেন্ড করতে হবে? এই সর্বোচ্চ পাওয়ারটা দেখে আমরা এই সিদ্ধান্তে আসতে পারবো যে এখানে এক্স এর শুধুমাত্র একটিই মান বেরোবে, তাছাড়া বেশি বেরোতে পারবে না। তাহলে সর্বোচ্চ পাওয়ারটা আমি কিভাবে দেখলাম? তার মানে কি, প্রথমে সর্বোচ্চ পাওয়ার দেখে আমরা ডিপেন্ড করলাম যে এটা একটা রৈখিক সমীকরণ। তারপর এই সর্বোচ্চ পাওয়ারটা দেখে আমরা কি ডিপেন্ড করলাম যে এখানে এক্স এর কটা মান বেরোবে? একটাই মাত্র মান বেরোবে, কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত আছে? এক আছে। তাহলে দেখে নে, আমি যদি এক্স + 2 = 0 লিখি, আমি এখান থেকে এক্স = পাবো -2, তার বেশি পাবো কি? আর কি কোনো পাবো? এক্স এর মান কি এখানে পাওয়া সম্ভব? এক্স এর মান শুধুমাত্র পাওয়া সম্ভব কি? -2, তার বেশি পাওয়া সম্ভব না। তাহলে এই যে সমীকরণে আমি এক্স এর মাত্র একটি মান পেলাম, তাই জন্য এই সমীকরণটাকে বলা হয় রৈখিক সমীকরণ। বোঝা গেল? মানে এটা হচ্ছে একটি সরল রেখার সমীকরণ। এবার আমি যদি এক্স এর পাওয়ারটাকে একটু বড় করে দিতাম, মানে আমি যদি এক্স এর পাওয়ার 1 না রেখে আমি এটা সমীকরণটা করলাম এক্স এর পাওয়ার 2, 2x + 1 = 0। এবার বলতো এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ার কত? সর্বোচ্চ পাওয়ার যদি 2 হয়, তাহলে আমি বলতে পারবো যে এটি সমীকরণের নাম হচ্ছে দ্বিঘাত সমীকরণ, কারণ এক্স এর সর্বোচ্চ পাওয়ার 2, ঘাত মানে হচ্ছে পাওয়ার, আর দ্বি মানে হচ্ছে 2। তাহলে এক্স এর সর্বোচ্চ পাওয়ার যদি 2 থাকে, তাহলে সেই সমীকরণটাকে বলবো দ্বিঘাত সমীকরণ, যেটার আলোচনা ক্লাস 10-এ উঠে প্রথম চ্যাপ্টারে আছে। আমাদের এখানে আছে শুধুমাত্র রৈখিক সমীকরণের আলোচনা। ওখানে আছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখানে আছে রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। এই দুটো চ্যাপ্টার এখানে আছে। কথাটা বোঝা গেল? বুঝতে পেরেছিস কিনা? এবার আমরা এখানে একটা জিনিস দেখব যে এই যে সমীকরণটা আমরা দেখলাম রৈখিক সমীকরণ, তো এই যে রৈখিক সমীকরণটা, তাহলে আমরা কি জানলাম যে এই রৈখিক সমীকরণটা একটি কার সমীকরণ? একটি সরল রেখার সমীকরণ। এটি হচ্ছে একটি সরল রেখার সমীকরণ, তাই তো?
তাহলে এটি একটা কি আছে, সরলরেখার সমীকরণ আছে। এবার এই সরলরেখার সমীকরণকে আমাকে বলতে হবে যে এখানে বলেছে দুই চল বিশিষ্ট। আমরা আগে জেনেছি যে চল কাকে বলে, কোনটাকে চল বলা হয়, কোন বীজগাণিতিক সংখ্যামালার ক্ষেত্রে চলরাশি কাকে বলে, এক্স ওয়াই জেড এ বি সি ডাব্লিউ, এগুলোকে আমাদের কি বলা হয়, চলরাশি বলা হয়। তাহলে আমরা যদি বলি এই যে চলরাশি এখানে বলেছে দুই চল বিশিষ্ট, তার মানে এটুকু শিওর যে সমীকরণটা আমি বানাবো সেই সমীকরণে আমাদের চল কটা থাকতে হবে, দুটো থাকতে হবে। এক্স থাকতে পারে, ওয়াই থাকতে পারে, বা ওয়াই থাকতে পারে, বা জেড থাকতে পারে, বা জেড থাকতে পারে, ইউ থাকতে পারে, ভি থাকতে পারে, ডাব্লিউ থাকতে পারে, কিন্তু যাই থাকুক না কেন দুটো মাত্র চল থাকবে, তাছাড়া থাকবে না। বোঝা গেছে? বুঝতে পারলে কি পারলি না? তাহলে আমরা যদি বলি এক্স প্লাস 2y প্লাস 3 ইকুয়াল টু 0, এবার আমাকে বলতো এটা কি আমি বলতে পারবো যে এটা একটি রৈখিক সমীকরণ আছে? প্রথমত আগে সেটা বল, এটি কি রৈখিক সমীকরণ, হ্যাঁ কি না? হ্যাঁ, কারণ এখানে এক্স এর সর্বোচ্চ পাওয়ারই দেখতে হবে। তুই এক্স এর সর্বোচ্চ পাওয়ার দেখ বা ওয়াই এর সর্বোচ্চ পাওয়ার দেখ, কত আছে, একই আছে, তার মানে এটি রৈখিক সমীকরণ। আচ্ছা, এবার আমি দেখবো এখানে যে এটি দুই চল বিশিষ্ট, হ্যাঁ কি না। এখানে একটা চল আছে এক্স আর একটা চল কি আছে, ওয়াই, তার মানে এটি দুই চল বিশিষ্ট। তার মানে এই চ্যাপ্টারের মধ্যে যতগুলো সমীকরণ আমাদের দেওয়া থাকবে সেই সমীকরণে এক্স আর ওয়াই এই দুই ধরনের চলকে নিয়েই এখানে তৈরি হবে। অন্যান্য থাকতে পারে, ইউভিও থাকতে পারে, তবে দুটো চল নিয়ে সমীকরণগুলো তৈরি হবে। বোঝা গেল? দুটো চল নিয়েই একমাত্র সমীকরণগুলো কি হবে, তৈরি হবে। বোঝা গেছে? তাহলে আমরা এখান থেকে এইটুকু আগে চিন্তা শিখলাম যে এই চ্যাপ্টারটার নাম রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট কেন বলেছে, এটাও ক্লিয়ার হয়েছে সবার? তার মানে রৈখিক সহ সমীকরণ বলার কারণ হচ্ছে যে এখানে সরলরেখার একটি সমীকরণ থাকবে, এই সমীকরণ থেকে এক্স এর একটি মান পাওয়া যাবে বা ওয়াই এর একটি মান পাওয়া যাবে, তাছাড়া পাওয়া সম্ভব নয়। আর এখানে কি থাকতে পারে, এখানে দুই চল বিশিষ্ট থাকতে পারে, যেখানে এক্স অথবা ওয়াই থাকতে পারে, ইউ অথবা ভি থাকতে পারে, ভি অথবা ডাব্লিউ থাকতে পারে, দুই চল বিশিষ্ট থাকতে পারে। তাহলে এই যে চল থাকতে পারে, তার মানে এখানে দুটো চল আছে এক্স আর ওয়াই, তার মানে কি এখানে এক্স এর একটা মান বেরোবে আর একটা কার মান বেরোবে, ওয়াই এর একটাই মান বেরোবে, দুটো মান বেরোনো সম্ভব নয়। তাই জন্য নাম হচ্ছে কি রৈখিক সহ সমীকরণ দুই চল বিশিষ্ট। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? ভেরি গুড। এবার দেখ, এবার যে জিনিসটা আমরা জানবো, তো এই যে সমীকরণগুলোর কথা আমি বলছি এক্স্যাক্টলি সরলরেখার সমীকরণের কথাই আমি বলছি, কিন্তু তো এই সরলরেখার সমীকরণগুলোর কিন্তু কিছু কিছু কন্ডিশন আছে। তার মানে কি ওই কন্ডিশন গুলোকে স্যাটিসফাই করলে কি কি হতে পারে, মানে আমাদেরকে কোনো সরলরেখা কোনো মান বের করতে সাহায্য করে, এক্স এর হোক বা ওয়াই এর হোক, সেই মানটা বের করতে সাহায্য করবে আমাকে এই সরলরেখার সমীকরণ। তার পেছনে কিছু কারণ রয়েছে, মানে তিনখানা শর্ত আছে। সেই তিনটা শর্ত যদি পরিপূর্ণ হলো তাহলে কিন্তু সেই সমীকরণ থেকে আমরা সমাধান পেতে পারি এক্স এর অথবা ওয়াই এর। এটা আমরা বুঝতে পারি কিভাবে। বলছে প্রথম কন্ডিশন, দেখ আমি বলছি শর্তগুলো কি কি, ভালো করে বুঝবি শর্তগুলো। বলছে আমি একটা সরলরেখা নিলাম আর আরেকটা সরলরেখা নিলাম, দুজনকে পরস্পরের ছেদ করালাম দুটি সমীকরণকে। বলছে একটা সরলরেখা নিলাম আরেকটা সরলরেখা নিলাম আর দুই সরলরেখাকে কি করালাম, আমি ছেদ করালাম। তো আমি বলতে পারছি এই যে ছেদ করালাম, তো ছেদ বিন্দু কটা আছে এখানে, একটাই আছে ছেদ বিন্দু। তাহলে ছেদ বিন্দু যদি একটা থাকে তাহলে এই সমীকরণে আমরা লিখবো, এই সমীকরণটাকে কোন সমীকরণ বলে, এটাকে বলা হয় পরস্পর ছেদী সরলরেখা, পরস্পর ছেদী সরলরেখা। আর কি লিখতে পারবো, এবং যখানা ছেদ বিন্দু থাকবে তটাই কি হবে, ততটাই সমাধান হবে। এখানে ছেদ বিন্দু কটা আছে, তার মানে সমাধান কটা পাওয়া যাবে, কেবলমাত্র একটাই সমাধান পাওয়া যাবে। আর তার মানে কি এটা সমাধান যোগ্য হবে কি হবে না,
হবে না? অবশ্যই হবে। সমাধান পাওয়া যাচ্ছে, তার মানে কি এটি সমাধানযোগ্য হবে। তার মানে একটি মাত্র ছেদবিন্দু পাওয়া গেল, একটি মাত্র ছেদবিন্দু পাওয়া গেল, তাহলে এখানে কি হবে? পরস্পর ছেদি সরলরেখা এবং একটি মাত্র, আগে ওটা লিখে নি, যে এবং এটি সমাধান যোগ্য, এটি সমাধানযোগ্য এবং কেবলমাত্র একটি সমাধান, কেবলমাত্র একটি সমাধান পাওয়া যাবে, কেবলমাত্র একটি সমাধান পাওয়া যাবে। দাঁড়াবে, কেবলমাত্র একটি সমাধান পাওয়া যাবে। এবার 2 নম্বর কন্ডিশনটা দেখ, এই অঙ্ক করার কাজে প্রথম চ্যাপ্টারে সৌভিক ফ্যানটা চালিয়ে যেত। দেখ, এরপরে আমরা কি দেখব? দেখ, তাহলে এবার কি হলো? 2 নম্বর সমীকরণটা কি বলছে? যে যদি আমাদের একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখা ওভারল্যাপ হয়ে যায়, মানে মিশে যায় পরস্পরের সাথে, তাহলে পরস্পরের সাথে মিশে গেলে তোরা আমাকে বলতো এখানে কটা ছেদবিন্দু পাওয়া যাবে? দেখ কতগুলো ছেদবিন্দু, অসংখ্য ছেদবিন্দু পাওয়া যাচ্ছে না? তার মানে অসংখ্য ছেদবিন্দু যদি পাওয়া যায় তাহলে সমাধানটাও কি হয়ে যাবে? আর সমাধানযোগ্য হবে কিনা? অবশ্যই হবে। তাহলে আমরা এখানে কি লিখবো? আমরা এখানে লিখবো যে এটি হচ্ছে কি, পরস্পর যখন যখন সরলরেখা দুটি সমাপতিত হয় তখন এটি সরলরেখা দুটি সমাপতিত হলে সরলরেখা দুটি সমাপতিত হলে তখন এটি সমাধানযোগ্য হবে এবং অসংখ্য সমাধান পাওয়া যাবে। বোঝা গেল? তাহলে অসংখ্য সমাধান পাওয়া যাবে। তাহলে আমরা কি জানলাম? যদি পরস্পর ছেদি হয় তাহলে একটি মাত্র সমাধান পাওয়া যাবে এবং সমাধানযোগ্য হবে। আর যদি একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা সমাপতিত হয়, যাকে ওভারল্যাপড বলে, সমাপতিত হলে তখন সরলরেখা দুটি অসংখ্য সমাধান পাওয়া যাবে এবং কি হবে? সমাধানযোগ্য হবে। ক্লিয়ার হয়েছে? বলছে এবার 3 নম্বর কন্ডিশন। 3 নম্বর কন্ডিশনটা কিরকম? 3 নম্বর কন্ডিশনটা বলছে আমি এবার কি করলাম, সরলরেখা দুটোকে সমান্তরাল রাখলাম। এবার আমি কি করলাম? সরলরেখা দুটোকে সমান্তরাল রাখলাম, পরস্পরের সাথে সমান্তরাল। তাহলে বলতো এখানে কি কোনো ছেদবিন্দু পাচ্ছিস? তাহলে এখানে যদি ছেদবিন্দু না পেয়ে থাকিস তাহলে এখানে কি এটা সমাধানযোগ্য, হ্যাঁ কি না? তাহলে এটি সমাধানযোগ্য নয়। তার মানে এখানে কি পাওয়া যাবে না? সমাধানও, একটিও মাত্র সমাধান পাওয়া যাবে না। তাহলে কি লিখবো? যদি সরলরেখা দুটি পরস্পরের সমান্তরাল হয় তবে সমাধানযোগ্য নয় এবং একটিও সমাধান পাওয়া কি হবে না? যাবে না, পাওয়া যাবে না। তাহলে একটিও সমাধান পাওয়া যাবে না। তাহলে 3 ধরনের কন্ডিশন আমি দেখতে পেলাম। যদি পরস্পর ছেদি থাকে তাহলে একটি মাত্র ছেদবিন্দু পাচ্ছি, এই যে একটি মাত্র ছেদবিন্দু। তাহলে সেই সরলরেখা দুটি পরস্পর ছেদি হলে সেক্ষেত্রে একটি মাত্র সমাধান পাবো এবং এটি কি হবে? সমাধানযোগ্য হবে। তারপরে যদি একটি সরলরেখার উপরে আরেকটি সরলরেখাকে যদি আমি সমাপতিত করি, তাহলে সমাপতিত হলে মানে কি একে অপরের সাথে যদি মিশে যায় তাহলে অসংখ্য ছেদবিন্দু পাবো। আর অসংখ্য ছেদবিন্দু পেলে
সেক্ষেত্রে আমরা কি পাবো, এটি সমাধানযোগ্য তো হবে, প্লাস সমাধানটাও কতটা থাকবে, অসংখ্য থাকবে। এরপর কন্ডিশন দেখলাম, যদি সরলরেখা দুটিকে সমান্তরাল রাখি, তাহলে সমান্তরাল রাখলে, যদি সরলরেখা দুটিকে সমান্তরাল রাখি তাহলে এটা সমাধানযোগ্য হবে না, কারণ এরা এখনো পর্যন্ত কি কখনোই কি হবে না, এখনো কি কখনোই ছেদ করবে না, এরা কখনোই ছেদ করবে না। আর যদি ছেদ না করে, আর যদি ছেদবিন্দু না পায়, তাহলে সেটি সমাধানযোগ্য নয়, এবং সেক্ষেত্রে কোনো রকম ভাবে সমাধান পাওয়া সম্ভব নয়। বোঝা গেল? এইটা হলো কন্ডিশন। এটা হলো তিনটি সরলরেখা, মানে তিন ধরনের সরলরেখা, মানে দুটো করে সরলরেখার তিন ধরনের কন্ডিশন। এবার আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি এই সরলরেখাগুলো এক্স্যাক্টলি কি হতে পারে উদাহরণের সাহায্যে। যে সরলরেখাগুলোকে যদি আমি একটা ধরে নিই, ধরে নিয়ে তারপরে করি, তাহলে সেক্ষেত্রে সরলরেখাগুলোর সমাধান কিরকম হতে পারে তোরা দেখ। তাহলে তোরা উদাহরণটা দিলে আশা করি বুঝতে পেরে যাবি। কন্ডিশন হচ্ছে এর প্রত্যেকের একটা করে রুলস আছে, মানে সূত্র আছে, সেই সূত্রটা দেখে তোদেরকে চিনতে হবে যে এইটা আমাদের যদি দুটো সরলরেখার সমীকরণ দেওয়া থাকে, সেই সরলরেখা দুটোকে আমি এক্স্যাক্টলি কোন সূত্রটা লাগাবো, তার জন্য আমাদের এটা হতে পারে। তাহলে সেই সূত্রগুলোকে নিয়েই এই চ্যাপ্টারের প্রথম পর্যায়টা আলোচনা আছে। হলো, এটা টুকা হয়েছে সবার? সবাই ঢুকেছিস তো? তুই ঢুকেছিস? আচ্ছা আছে। আচ্ছা এবার দেখ, এবার বলছে কি যে আমি যদি একটা কাজ করি, বলছে তাহলে আমাদের প্রথমে সরলরেখাটা ছিল পরস্পর ছেদি। তাহলে পরস্পর ছেদি হলে আমি যে এই যে সরলরেখাটা, আগে এটা সরলরেখাটা এঁকে নি, তারপরে বলছি। প্রথমে এই সরলরেখাটা আঁকলাম, এই সরলরেখাটার সমীকরণের নাম দিলাম a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0। আর এই যে দ্বিতীয় সরলরেখাটা দিলাম, তার নাম দিলাম a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0। দেখতো a1x কটা চল আছে প্রথম সমীকরণে, x আর y দুটো চল, x এর সর্বোচ্চ পাওয়ার 1, y এর সর্বোচ্চ পাওয়ার 1, তাহলে কি প্রথমটা কি হলো, একটি সরল রৈখিক সমীকরণ, দুই চল বিশিষ্ট। দ্বিতীয়টাও একটা রৈখিক সমীকরণ, দুই চল বিশিষ্ট। বলছে যদি পরস্পর ছেদি হয় সরলরেখা দুটি, তাহলে কি সরলরেখা যদি পরস্পর ছেদি হয়, তাহলে পরস্পর ছেদি হলে, পরস্পর ছেদি সরলরেখা হলে, পরস্পর ছেদি সরলরেখা হলে কি কন্ডিশন লাগবে, বলছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2 যদি হয়ে যায়, তাহলে আমরা বলে দেবো সরলরেখা দুটি পরস্পর ছেদি আছে। এবার বলছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, স্যার একটা উদাহরণ দিয়ে আপনি বুঝাতে পারবেন? বলছে হ্যাঁ। বলছে উদাহরণটা আমি দিচ্ছি, আমি এইভাবে একটা সমীকরণ বানাচ্ছি। বলছে লিখ x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। তারপরে লিখছি আমি 3x প্লাস 8y প্লাস 9 ইকুয়াল টু 0। এবার আমি এখানে বলছি, বলতো দেখি, এখানে যেমন a1 আছে, তাহলে এখানে a1 এর জায়গায় কত আছে, 1 আছে। এখানে a1 এর জায়গায় কত আছে, বলছে পরস্পর ছেদি হলে কন্ডিশন কি লাগবে, a1/a2 নট ইকুয়াল টু b1/b2, এই কন্ডিশনটা লাগবে। তাহলে x এর সাথে কি আছে, 1 আছে, a2 এর সাথে কে আছে, 3 আছে, এর সাথে কে আছে, 2 আছে, b2 এর সাথে কে আছে, 8 আছে। এটা কখনো সমান হবে? সমান হবে না। তার মানে কি, এটা কি হয়ে গেল, একটি পরস্পর ছেদি সরলরেখা হয়ে গেল। পরীক্ষাতে তোদেরকে দুটো সমীকরণ দেওয়া থাকবে, এই সমীকরণকে বলবে পরস্পর ছেদি হলে কি কন্ডিশন লাগবে, তোকে এই কন্ডিশনটা করে দেখাতে হবে। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তুই বুঝতে পেরেছিস তোরা? তাহলে এই কন্ডিশনটা করে দেখাতে পারলেই তোদের হয়ে যাবে। দেখ আমি কিছুই করিনি, এখানে এক্স এর সাথে যে a1 আছে, সেই a1টা এখানে এক্স এর সাথে কত আছে, 1 আছে। এখানে এক্স এর সাথে a2 আছে, এখানে এক্স এর সাথে কত আছে, 3 আছে। তাহলে সূত্রটাই খালি বসিয়েছি, a1/a2 মানে 1/3, আর b1/b2 মানে কি 2/8। এই দুটো কখনো ইকুয়াল হবে না, তার মানে কি এটি পরস্পর ছেদি। তার মানে এই সমাধানটা তোকে দেখাতে হবে করে। 8 বা 8/9 তো বোঝানোর ব্যাপার না, আমার তো সমীকরণ এখানে শুধুমাত্র এইটা সূত্র আছে, তো আমি 8/9 নিয়ে ভাববো কেন? আমার 8/9 এর তো দরকার নাই। 8/9টা আমি ভেবে কি করব? আমার তো সূত্রটা বলে দিয়েছে a1/a2 নট ইকুয়াল টু b1/b2, তাহলে আমি 8/9 নিয়ে ভাববো কেন? বোঝা গেছে? বুঝতে পেরেছিস কিনা? ভেরি গুড। এবার দেখ, তাহলে এটা হলো, টুকেছিস সবাই? না টুকে থাকলে আমি মিটে দিচ্ছি, যদি মনে থেকে যায় তাহলে ভালো, না মনে থাকলে আমি মিটাচ্ছি। টুকবি তো বল? দেখ
এবারে এবার আমাদের কন্ডিশনটা কি ছিল? আমাদের কন্ডিশনটা ছিল যে আমাদের সরলরেখা, একটা সরলরেখার উপরে আরেকটা সরলরেখা কি হবে, মিশে যাবে। একটা সরলরেখার উপর আরেকটা সরলরেখা মিশে যাবে, এই কন্ডিশনটাই ছিল 2 নম্বরে। তো মিশে গেলে সেখানে আমরা সমাধান কতটা পাচ্ছিলাম? অসংখ্য সমাধান পাচ্ছিলাম, এবং সেখানে আমরা সমাধানযোগ্য হচ্ছিল। তাহলে সেই ক্ষেত্রে কন্ডিশনটা কিরকম হতে পারে বলছে, এবার যদি a1x সেম টু সেম a2x আর b1 c1 থাকে ইকুয়াল a1, ভুল লিখলাম এটা, সরি সরি সরি, এটা ভুল লিখলাম। এটা যদি a1x b1y c1 ইকুয়াল টু 0 থাকে, আর একটা a2x b2y প্লাস c2 0 থাকে, তাহলে মানে কন্ডিশনটা হচ্ছে সরলরেখা দুটি সমাপাতিত হলে কি কন্ডিশন হবে? a1 বাই a2 b1 বাই b2 c1 বাই c2 তিনজনাই সমান হবে। যদি তিনজনাই সমান হয়ে যায় তাহলে আমরা বলতে পারবো যে সরলরেখা দুটোর অসংখ্য সমাধান থাকবে এবং সেই সরলরেখা দুটো সমাপাতিত হবে। বোঝা গেল? তাহলে আমি একটা কন্ডিশন উদাহরণ দিই, x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0। এক্সাম্পলে আর এটা কি দিব, সরি 2x প্লাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? এটা আমি যদি এই সমীকরণকে কন্ডিশনটাকে স্যাটিসফাইড করাই তাহলে কি হবে? a1 বাই a2, তাহলে এখানে কত হবে? 1 বাই 2। এখানে b1 বাই b2 কত হয়ে যাবে? 2 বাই 4। c1 বাই c2 কত হয়ে যাবে? 8 বাই 16। 1 বাই 2 1 বাই 2। দেখতো সবগুলোই 1 বাই 2 বেরিয়েছে না? তার মানে কি, এই সরলরেখা দুটি একে অপরের উপরে কি হয়ে যাবে? সমাপাতিত হবে। আর সমাপাতিত হলে কি হবে? সেক্ষেত্রে অসংখ্য সমাধান থাকবে। যদি কন্ডিশন বলে দেয় পরীক্ষাতে যে তোদের সরলরেখা দুটি যদি সমাপাতিত হয় তাহলে বলো তো দেখি কোন সূত্রটা হবে, মানে কি হবে, কন্ডিশনটা কি হবে, শর্তটা কি হবে যদি সরলরেখা দুটি সমাপাতিত হয়। তাহলে তোরা বা দুটো সরলরেখা দিয়ে দিল আর তোদেরকে বললো দেখাও এখানে পরস্পর ছেদি হচ্ছে না সমাপাতিত হচ্ছে না সমান্তরাল হচ্ছে, এই 3 ধরনের কন্ডিশন দিয়ে দিল আর বললো এখানে করতে যে এটা করো দেখি পারো কিনা। তো বুঝা গেছে, যদি পরস্পর ছেদি বলে তাহলে ওই সমীকরণটা চেক করব, যদি সমাপাতিত করতে বলে তাহলে এটা চেক করব। এবার সমান্তরালটা দেখে নিব আমরা। বুঝতে পেরেছিস? আশা করি ক্লিয়ার হয়েছে সবার। হ্যাঁ, কে কোনটা বুঝতে পারছিস না? তুই বুঝার চেষ্টাই করছিস না, বুঝার, তাই জন্য বুঝতে পারছিস না। কোনটা বুঝতে পারিস নি বল? এখানে কিছু বুঝতে পারিস নি? প্রথম থেকেই বুঝতে পারিস নি? পরস্পর ছেদি থেকে কেন কি হলো কি সব এই সমীকরণে কি বল, কোন জায়গাটা এমন একটা জায়গা আছে যে জায়গাটা তুই বুঝতে পারলি না? এক্সাম্পলে কি আছে? এক্স এর সাথে এখানে a1 আছে, এখানে এক্স এর সাথে 1 আছে, এখানে এক্স এর সাথে a2 আছে, এখানে এক্স এর সাথে 3 আছে, এখানে y এর সাথে b1 আছে, এখানে y এর সাথে b2 আছে, আর এখানে c1 আছে, এখানে 8 আছে, এখানে c2 আছে, এখানে 9 আছে। এবার কন্ডিশন বলেছে a1 বাই a2 যদি পরস্পর ছেদি হয় তাহলে a1 বাই a2 টা b1 বাই b2 এর সঙ্গে নট ইকুয়াল টু হবে। কোনটা? এইটা আমি এটা নিজের মনে সমীকরণ লিখেছি। এরকম সমীকরণ তুইও বানাতে পারবি নিজের হাতে, নিজের মনে। আরে আমি এটা তোদেরকে বোঝানোর জন্য নিজের মনে লিখেছি, পরীক্ষাতে তোদের দেওয়া থাকবে কোশ্চেন। তাহলে এখানে আমাকে বললো এক্স এর যে সহগটা a1 আছে, তাহলে আমাদের সমীকরণটা হচ্ছে a1 বাই a2, তাহলে a1 এখানে কত আছে? 1, তাহলে 1 বাই 3 হলো। এবার বলছে b1 বাই b2, তাহলে b1 এখানে কত আছে? 2 বাই 8। তো আমি দেখলাম 1 বাই 3 আর 2 বাই 8 টা সমান নয়, তাহলে সমান না হলে এটা কি হয়ে গেল? পরস্পর ছেদি হলো। সেম ভাবে এখানে যদি আমরা দেখি a1 b1 c1 a2 b2 c2, এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি সরলরেখা দুটি সমাপাতিত হলে তিনজনাই সমান হবে। তাহলে আমরা এবার দেখবো যে আমরা দুটো এমন এক দুটো সরলরেখাকে ধরলাম যার তিনজনাই সমান আছে। আমি ধরলাম এটা x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, এটা ধরলাম 2x প্লাস 4y প্লাস 16 ইকুয়াল টু 0। এবার সমীকরণে বসাচ্ছি a1 বাই a2, তার মানে কি এর সামনে কি আছে? 1 আছে, 1 বাই 2, b1 বাই b2 তার মানে কি 2 বাই 4, c1 বাই c2 মানে কত? 8 বাই 16। তাহলে প্রত্যেককে সমাধান করলাম, এটা 1 বাই 2 হয়ে গেল, এটা 1 বাই 3 জনের সমান হয়ে গেল। তার মানে কি সমাপাতিত হলে এই কন্ডিশন। এটা তোদের বোঝানোর জন্য আমি এটা টুকরো। বোঝা গেল? সবসময় যে তোকে বানাতে দিবে না তো, পরীক্ষাতে দেওয়া থাকবে কোশ্চেন, তোদেরকে ওটা ট্রাই করতে হবে। তোদেরকে ট্রাই করতে হবে কোনটা, এটা চেক করে। এই যে সমীকরণটা, এই দুটোকে চেক করে বলতে হবে যে কোনটা। যদি ওই সমীকরণটাকে যদি বলে পরস্পর ছেদি তাহলে ওইটাকে ওইভাবে চেক করবি, যদি বলে সমাপাতিত তাহলে এইভাবে চেক করবি।
আর যদি কোশ্চেনে বলাই না থাকে যে কি করতে হবে, তাহলে তোকে তিনটাই ধরে চেক করতে হবে, যেটা মিলবে সেটাই হবে তোর কন্ডিশন। বোঝা গেল? বুঝতে পেরেছিস কি পারিসনি? ক্লিয়ার হয়েছে? যখন অঙ্ক করাবো আরো ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পেরেছি অর্পিতা তুই? এবার দেখ, এটা যদি হয়ে থাকে তাহলে আমি এবার সমান্তরালটা দেখাবো। দেখ এবার দেখ সমান্তরালটা কি হবে? সমান্তরালটা যদি বলে তাহলে সমান্তরালটা হচ্ছে, ভালো করে বুঝবি। দেখ এবার 3 নম্বর কন্ডিশনটা ছিল আমাদের কি? সমান্তরাল। সমান্তরাল। তো বলছে সমান্তরালটা যদি হয় তাহলে সমান্তরাল হওয়ার কন্ডিশন কি ছিল? যে ওদের কোনো ছেদবিন্দু পাওয়া যায়নি, আর ছেদবিন্দু যদি না পাওয়া যায় তাহলে সেখানে কি পাওয়া যাবে না? কোনো সরল সমাধান পাওয়া যাবে না, এবং সেখানে সমাধান যোগ্য হবে না। তার মানে এবার আমাকে ওই কন্ডিশনটা অ্যাপ্লাই করতে হবে। বলছে এই যে সমান্তরাল সরলরেখা, তাহলে সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে কন্ডিশন কি হবে? বলছে সেই সমীকরণটা যদি আবার নিয়ে আসি, a1x b1y প্লাস c1 ইকুয়াল টু 0, তারপরে হচ্ছে a2x b2y প্লাস c2 ইকুয়াল টু 0। এটা যদি থাকে তাহলে আমরা কি করব? আমরা সেই সমীকরণটাকে করব, সমীকরণটা হচ্ছে a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। তার মানে লাস্টের যে c1 বাই c2 টা রয়েছে সেটা ইকুয়াল হবে না, সেটা তোকে কন্ডিশন মানতে হবে। তাহলে এই পরিপ্রেক্ষিতে আমরা যদি সেইভাবে একটা উদাহরণ ধরি তাহলে কি হবে? দেখ তো উদাহরণটা, এক্সাম্পলটা নিয়ে নি। দেখ উদাহরণটা দেখ, বলছে x প্লাস 2y প্লাস 8 ইকুয়াল টু 0, 2x প্লাস 4y প্লাস 9 ইকুয়াল টু 0। তাহলে এক্ষেত্রে আমি যদি মানটা বসাই তাহলে কত হবে? এটা 1/2 হবে, এটা কত হবে? 2/4 হবে, এটা কত হবে? 8/9 হবে। দেখ তো 1/2, দেখ তো প্রথম দুটো মিলে যাচ্ছে কিন্তু লাস্টেরটা মিলছে না। তাহলে আমরা এখান থেকে কি পেলাম? 1/2 ইকুয়াল টু 1/2 বাট নট ইকুয়াল টু 8/9। তার মানে এই সমীকরণটা কি সমীকরণ? এটি সমান্তরাল সরলরেখা। সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? মিপ্তা বুঝতে পেরেছিস? হ্যাঁ, তোরা বুঝতে পেরেছিস? তাহলে সমান্তরাল সরলরেখা হলে এই কন্ডিশনটা লাগাবো, পরস্পর ছেদি হলে ওই কন্ডিশনটা লাগাবো, আর যদি সমপাতিত হয় তাহলে এই কন্ডিশনটা লাগাবো। তাহলে 3 ধরনের কন্ডিশন দিয়ে আমরা যে কোনো সমীকরণকে চেঞ্জ করতে বা চেক করতে পারবো, যে কোনো সমীকরণকে চেক করতে পারবো এই 3 ধরনের কন্ডিশন দিয়ে, যদি সেই দুটো সরলরেখা দেওয়া থাকে। বোঝা গেল? যদি সরলরেখা দুটো দেওয়া থাকে তাহলে আমরা দেখ এবার আমাদের তাহলে কি হলো? এটা হয়ে গেছে। দেখ তাহলে এইটুকু কন্ডিশন হয়ে গেল আমাদের। এবার বলছে আমরা তাহলে এখানে এটা মিটাচ্ছি। দেখ তাহলে আমরা কি পেলাম? তাহলে ফার্স্ট কন্ডিশন, পরস্পর ছেদি যদি হয়, পরস্পর ছেদি সরলরেখা দুটি যদি হয়, পরস্পর ছেদি সরলরেখা হলে কি কন্ডিশন লাগাবো? a1 বাই a2 নট ইকুয়াল টু b1 বাই b2। এটা হলো পরস্পর ছেদির কন্ডিশন। এবার আমাকে বলে দিল যদি সমপাতিত হয়, সমপাতিত সরলরেখা হয়, সমপাতিত হয়, তাহলে সমপাতিত হলে কি কন্ডিশন? a1 বাই a2 b1 বাই b2 আর c1 বাই c2 তিনজনে কি হয়ে যাবে? ইকুয়াল হয়ে যাবে। এবার 3 নম্বর কন্ডিশন, যদি সমান্তরাল বলে দেয়, যদি সমান্তরাল বলে দেয় তাহলে কন্ডিশনটা কি হবে? কন্ডিশনটা a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। এই 3 ধরনের কন্ডিশন যদি থাকে তাহলে আমরা যে কোনো সরলরেখাকে, দুটো সরলরেখার সমীকরণকে বলতে পারবো সেই সমীকরণটার চরিত্রটা কেমন আছে, যে সেই সরলরেখা দুটো পরস্পরের সঙ্গে ছেদ করেছে, না সরলরেখা দুটো একটা অপরের সাথে মিশে গেছে, না সরলরেখা দুটো একটা অপরের সাথে লম্ব দূরত্ব মেজার করে সমান্তরাল রয়েছে। তাহলে বোঝা গেল? তাহলে এই 3 ধরনের কন্ডিশনের উপরে প্রথম পোর্শনে আলোচনাটা আমাদের আছে। বাকি পরের পোর্শন যেটা থাকবে সেটা আলাদা আলোচনা। সেটা 4 ধরনের পদ্ধতি আছে, অপনয়ন আছে, তুলনামূলক আছে, পরিবর্ত আছে আর বজ্রগুণন। 4 ধরনের পদ্ধতির সাহায্যে এক্স আর ওয়াই এর মান বের করা যায়। এবার পরীক্ষাতে কোন পদ্ধতি করতে হবে সেটা
কোশ্চেনের উপরে লেখা থাকবে, তোকে বলে দিল হয়তো পরিবর্তন করো, তাহলে পরিবর্তন নিয়মে করতে হবে। তুলনামূলক বলে দিল, তাহলে তুলনামূলকের নিয়মে করতে হবে। বজ্রগুণন বলে দিল, বজ্রগুণনের নিয়মে এক্স আর ওয়াই বের করতে হবে। আর অপনয়ন বললে অপনয়ন পদ্ধতিটা যেটা ক্লাস 8-এ তোরা যে কোনো অঙ্কের ক্ষেত্রে করেছিস, ওটাকে বলা হয় অপনয়ন পদ্ধতি, যাকে বলে ইংলিশে বলা হয় এলিমিনেশন মেথড। এলিমিনেশন মেথড মানে এলিমিনেট করে তোকে ওটা করতে হবে। তুলনামূলক মানে হচ্ছে একটা অপরের সাথে তুলনা করে, মানে এক্স এর মানটা বার করলাম আর সেই মানটাকে ওয়াই এ বসিয়ে দিলাম, তাহলে হলো কি তুলনামূলক। বা একটা কাজ করতে পারে, একদিক দিয়ে ওয়াই এর মান বের করলাম, একদিক দিয়ে এক্স এর মান ওয়াই এর মান বের করলাম, দুটো ওয়াই এর মানকে সমান করে দিলে এক্স এর মান বের করলাম। এটা তুলনামূলক পরিবর্তন সব রকম। আর বজ্রগুণন তো আলাদা আছে, 3 ধরনের মান বের করা হয় বজ্রগুণন পদ্ধতি। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার হয়েছে সবার? সবাই বুঝতে পেরেছিস এটা? তাহলে আমি তোদেরকে কয়েকটা কোশ্চেন দিচ্ছি, দেখবি এবার তোদের নিজেদের ডাউট ক্লিয়ার হয়ে যাবে। দেখ, আচ্ছা দেখ, দেখ ভেবে নে, তোদের কাছে দুটো সমীকরণ লিখছি, এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 6, আরেকটা সমীকরণ হচ্ছে এক্স প্লাস টু ওয়াই ইকুয়াল টু 10। লেখা হলো দুটো সমীকরণ। এবার তোরা আমাকে বল, পরস্পর ছেদি, সমান্তরাল না সমানুপাতিক, কোনটা হবে? কোনটা হবে এই তিনটার মধ্যে কোনটা হবে? কিভাবে করব বল দেখি। হ্যাঁ, সমান্তরাল। এটা তো দেখেই বোঝা যাচ্ছে কি হবে, বল। প্রথম যে সমীকরণটা আছে সেই সমীকরণটা লিখলাম এক্স প্লাস টু ওয়াই, সিটা আমার এইদিকে ছিল, তাহলে 6কে এদিকে নিয়ে চলে এসে এদিকে 0 রাখলাম। আবার দ্বিতীয় সমীকরণটা যেটা আছে সেম ভাবে লিখবো, সিটা আমার এইদিকে ছিল তাই 10কে আমি এইদিকে রাখলাম ইকুয়াল টু 0। বলছে পরস্পর ছেদি যদি হয়, পরস্পর ছেদি হলে কন্ডিশন কি, প্রথমটার সঙ্গে প্রথমটা নট ইকুয়াল টু দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা, তাহলে এর 1 1 2 2 দুটা তো মিলে যাচ্ছে, তাহলে ওটা পরস্পর ছেদি হবে। আচ্ছা, সমান্তরাল হলে, সমান্তরাল বলছে সমপাতিত হলে কি কন্ডিশন ছিল, তিনজনা ইকুয়াল হবে, 1 1 2 2 6 10 মিলছে, তাহলে 3 নম্বরটা হবে না। তাহলে সমান্তরাল হলে কি ছিল, প্রথম দুটো মিলবে কিন্তু তৃতীয়টা মিলবে না, তাহলে কি কন্ডিশন, a1 বাই a2 b1 বাই b2 নট ইকুয়াল টু c1 বাই c2। দেখ তো মিলছে কি মিলছে না। এটা কত 1, এখানে 1, তাহলে 1 1, এটা কত 2 2, আর এটা কত -6 বাই -10, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে এটা মিলে গেল, এটা কি মিললো? মিললো না। তার মানে এটি কোন সরলরেখা হবে? দুটা সমান্তরাল সরলরেখা। বোঝা গেল? বুঝতে পারলি কিভাবে করতে হয় অঙ্কটা? এইভাবে অঙ্কগুলাকে করতে হয়। অঙ্কগুলার নিয়ম হচ্ছে এটা। এরপরে এই নিয়মটাকে একটু যদি ডেভেলপ করে দিই, মানে এই নিয়মে কোশ্চিনটাকে যদি একটু ডেভেলপ করে দিই, তাহলে কিরকম হতে পারে, তাহলে তোরা দেখ। এবার কোশ্চিনটাকে একটু টাফ করে দিচ্ছি আমি যেগুলো যেগুলো কোশ্চেন করাবো সেগুলো কোশ্চেন কিন্তু টুকে নিবি। প্রথম চ্যাপ্টারের কোশ্চেন কিন্তু ওই বই থেকে থাকবে না, আমি আগেই বলে দিলাম। ঠিক আছে, ওই যে ওই 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 পোর্শনটার কোশ্চেন আমাদের চ্যাপ্টারের কত কোশ্চেন দিকে কত আছে এটা, হ্যাঁ 5.2, 5.2 থেকে না। এবার দেখ এটা হলো কিনা, এটাও ক্লিয়ার হয়েছে সবার? তাহলে এবার আমি বলছি, দেখ এবার একটা কোশ্চেন লিখ। কোশ্চেনটা হচ্ছে পি এর কোন মানের জন্য
পি এর কোন মানের জন্য 3x মাইনাস 4y ইকুয়াল টু 1 এবং 9x প্লাস py 9x প্লাস py ইকুয়াল টু 2 সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে, একটি মাত্র সমাধান থাকবে। এবার দেখতো তোকে ডিরেক্ট কন্ডিশনটা বলে দিয়েছে যে একটি মাত্র সমাধান। এবার তোরা আমাকে বল একটি মাত্র সমাধান কোথায় থাকে, কখন থাকে? সরলরেখা দুটো কি হলে একটি মাত্র সমাধান থাকে? পরস্পর ছেদি হলে। তার মানে এই সমীকরণে আমাকে পরস্পর ছেদির সূত্রটা লাগাতে হবে, আর সেখান থেকে কার মান বের করতে হবে? পি এর মান বের করতে হবে। তাহলে আমরা বুঝে গেছি যেহেতু কি লিখবো কোশ্চেনটাতে, উত্তরটাতে, যেহেতু বলা আছে একটি মাত্র সমাধান থাকবে, তাই এক্ষেত্রে সরলরেখা দুটি পরস্পর ছেদি সরলরেখা হবে, ওকে, এটুকু বুঝতে পেরেছিস? তাহলে সরলরেখা দুটি কি হবে? পরস্পর ছেদি সরলরেখা হবে। এবার পরস্পর ছেদি, এবার আমরা কি জানি? আমরা জানি পরস্পর ছেদি সরলরেখা হলে কি কন্ডিশন লাগে রে? কন্ডিশনটা বলতে দেখি একটা কেউ। a1/a2 নট ইকুয়াল টু b1/b2। তাহলে আমার c1 নিয়ে ভাবার কোনো দরকারই নেই, আমি এই দিকে নিয়েও আসবো না c1 কে। তাহলে এইটাকে করলে তাহলে আমাকে বলতে দেখি এটা a1/a2 কত হবে? এখানে 3/9 হবে। আর এটা কত হবে বলতো দেখি? -4/p আছে, এটা কত হবে? -4/p না? তা -4/p, এটা তো কখনো সমান নয়, এটুকু আমাদের ক্লিয়ার। তাহলে এটা কাটলো, তাহলে 3 1 কে 3 3 3 এ 9। তার মানে এখানে আমি কি পেলাম? -4 এর সঙ্গে 3 গুণ হয়ে যাবে, তাহলে p ইকুয়াল টু কি বেরোলো? p নট ইকুয়াল টু -12। p নট ইকুয়াল টু কি হলো? -12। তার মানে p এর মানটা কত পেলাম? এখানে আমি -12 পেলাম। বোঝা গেছে? ক্লিয়ার হয়েছে? এটা বুঝতে পেরেছিস? তাহলে p নট ইকুয়াল টু আমি কি পেলাম? এখানে -12 পেলাম। ভেরি গুড। তাহলে এটুকু আমাদের ক্লিয়ার হয়ে গেছে। তার মানে আমি এখান থেকে যে ভাষাটা লিখবো লাস্টে, সেই ভাষাটাই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ওই ভাষাটার উপরে কিন্তু ঠিক আছে। এরকম ছেড়ে দিলে কিন্তু নাম্বার পাবি না। সেই ভাষাটা লিখ। কি লিখতে হবে? ভাষাটা লিখ। কি লিখতে হবে? দেখ, লিখ। অতএব p ইকুয়াল টু -12 বাদে অন্য সকল বাস্তব মানের জন্য প্রদত্ত সমীকরণ দ্বয়ের একটি মাত্র সমাধান থাকবে। দেখ, আমাকে এখানে চেয়েছিল পি এর কোন মানের জন্য একটি মাত্র সমাধান থাকবে। তাহলে আমি দেখতে পেলাম যে এখানে কি বেরোলো আমাদের? পরস্পর ছেদি সরলরেখার কন্ডিশন লাগানোর পরে আমরা দেখতে পেলাম যে পি এর মানটা হলো -12, তাই তো? পি এর মানটা কত হলো? -12। তাহলে পি এর মানটা যদি -12 হয়, তাহলে আমাকে এটা ইন্ডিকেট করছে যে পি এর মান -12 বাদে আর যা হোক না কেন, পি এর মান -12টা খালি হবে না, তার বাদে ওই মান যদি বসাই পি এর মান, তাহলে আমাদের প্রত্যেক ক্ষেত্রে একটি করে সমাধান পাবো। খালি কি হবে না? -12টা হবে না, কারণ সেটাই তো বেরিয়েছে পি নট ইকুয়াল টু -12। তাহলে পি এর মান -12 বাদে যা হোক না কেন, পি এর মান 2 4 5 6 7 8 9 যা হোক, কিন্তু শুধুমাত্র -12 দিয়ে একটি মাত্র সমাধান পাওয়া যাবে না। বাকি সমস্ত মানের জন্য পি এর কি হবে? একটি মাত্র সমাধান পাওয়া যাবে। বোঝা গেল কন্ডিশনটা কিভাবে করতে হয়? এই অঙ্কগুলো টেকনিকটা বুঝতে পেরেছিস তো? আশা করি চিরঞ্জিত বুঝতে পেরেছিস। তুই খুব তাড়াতাড়ি বুঝিস। এই জন্য প্রদত্ত সমীকরণে একটি মাত্র সমাধান থাকবে।
সকল বাস্তব মানের জন্য। বোঝা গেল? ক্লিয়ার হয়েছে এটা? এবার একটা অঙ্ক দিই, আরেকটা নেক্সট। হয়েছে তো? লিখ, নেক্সট অঙ্ক লিখ। লিখ, আর এর যে সকল মানের জন্য আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 5 এবং আর প্লাস 1 এক্স প্লাস 3y ইকুয়াল টু 2 সমীকরণ দ্বয়ের কোনো সমাধান পাওয়া যাবে না। সমীকরণ সেই মানগুলি নির্ণয় করো। আচ্ছা, কোশ্চেনটা ভালো করে দেখ, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, বুঝলি? এবার দেখ, এখানে কি বলেছে, এই যে আর এর যে সকল মানের জন্য আর এক্স প্লাস 2y এখানে হবে। ঠিক আছে, আর এক্স প্লাস 2y এই মানটা এখানে বসবে। তাহলে দেখ কি বলছে, আর এক্স প্লাস 2y এই যে মানটা আছে, এই মানটাতে আমাদেরকে এখানে বলেছে সমীকরণ দ্বয়ের কোনো সমাধান থাকবে না। তাহলে সমাধান যদি না থাকে তাহলে কি হবে, আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 5, এটা একটা সমীকরণ। আর সমীকরণটা কি হবে, আর প্লাস 1 এক্স প্লাস 3y ইকুয়াল টু 2, আর প্লাস 1x ইকুয়াল টু 3y ইকুয়াল টু 2। তাহলে এই যে দুটো সমীকরণ আমি লিখলাম, একটা সমীকরণ আর এক্স প্লাস 2y ইকুয়াল টু 5, আর একটা সমীকরণ হচ্ছে আর প্লাস 1x প্লাস 3y ইকুয়াল টু 2। কোনো সমাধান পাওয়া যাবে না, তার মানে এটা কোন সরলরেখা দুটো কেমন আছে, সমান্তরাল আছে। তাহলে সমান্তরাল হলে কি কন্ডিশন লাগে, সমান্তরাল হলে a1 বাই a2 সমান সমান b1 বাই b2 সমান সমান নট ইকুয়াল টু c1 বাই c2। এই কন্ডিশনটা আমাদেরকে দেখাতে হবে। চল তাহলে দেখাই। সেখান থেকে কার মান বের করতে বলেছে, আর এর মানটা তোকে বের করতে বলেছে। দেখ, চল বের কর আর এর মান। বলছে যে আমি a1 বাই a2 জায়গাতে কি লিখবো রে, আর বাই আর প্লাস 1, b1 বাই b2 জায়গাতে কি লিখবো রে, 2 বাই 3, আর নট ইকুয়াল টু c1 বাই c2 জায়গায় 5 কে এদিকে আনলে কত হবে, 5 এদিকে চলে আসবে -5, আর এদিকে কে চলে আসবে -2, মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে 5/2। এই পার্টটাকে আমি বাদ দিচ্ছি, আমাকে আর এর মান চেয়েছে, তার মানে আর এর মান নট ইকুয়াল টু পার্ট থেকে বের করতে পারবো না ইকুয়াল পার্ট থেকে বের করতে হবে, ইকুয়াল পার্ট থেকে বের করতে হবে। তাহলে আমি এখানে বলবো আর প্লাস 1 ইকুয়াল টু কত হবে, 2/3। তাহলে এখান থেকে কি লিখবো, কোনাকুনি গুণ কর, 3r ইকুয়াল টু 2r প্লাস কত 2, তাহলে 3r মাইনাস 2r ইকুয়াল টু কত 2। তাহলে এখান থেকে কত পাবো, আর সমান কত 2, আর সমান কত পেলাম। তাহলে আর এর মান 2 যদি বসাই কত সমীকরণে, 1 বা 2 সমীকরণে, তাহলে কি পাবো না, কোন রকম ভাবে সমাধান হবে না। তাহলে আর এর মান কতর জন্য, 2 এর জন্য। অঙ্কটা বুঝতে পেরেছিস? তাহলে আমরা কি লিখবো, ভাষাটা অতএব দিয়ে, আর ইকুয়াল টু 2 এর জন্য সমীকরণ এটা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছে, এটা 2 নম্বর। সমীকরণ 1 ও 2 এর, সমীকরণ 1 ও 2 এর কোনো সমাধান পাওয়া যাবে না, কোনো সমীকরণ সমাধান পাওয়া যাবে না। আশা করি বুঝতে পেরেছি সবাই। টপিকটা বুঝতে পারলি কিভাবে করতে হবে, এই অঙ্কগুলোই আছে, আর কিচ্ছু না। এটা হলো প্রথম টপিকে 5.1 এর অঙ্কগুলো এইরকম ভাবে। ঠিক আছে, তাহলে এইটুকুই থাক আজকে। ঠিক আছে।